হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ডিজিটাল পড়াশোনা একাডেমি। তোমরা যারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে জেনারেল সায়েন্সের ক্লাস করতে চাইছো তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল ডিজিটাল পড়াশোনা একাডেমি, যেটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, তার মাধ্যমে তোমরা অবশ্যই আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাও। প্রতিদিনকার মতন আজকেও সকাল 9টায় তোমাদের সায়েন্স ধামাকা ক্লাস অনুষ্ঠিত হচ্ছে, যে ক্লাসটাই তোমাদের থিওরি তার পাশাপাশি POQ কোশ্চেন আলোচনা করা হয়। আজকের ক্লাসে আমরা আলোচনা করতে চলেছি ওয়ার্ক অ্যান্ড পাওয়ার, অর্থাৎ কার্য এবং ক্ষমতা। এটাই আজকের ক্লাসের আমাদের মূল বিষয় থাকছে। এর থিওরি করব, তারপর এর উপর ভিত্তি করে যে সমস্ত MCQ কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার এসেছে সেই কোশ্চেনগুলো আজকের ক্লাসে আমরা অ্যানালিসিস করে দেখে নেব যে কি ধরনের কোশ্চেন এখান থেকে আসতে পারে। এবং আজকের ক্লাস শুরু হওয়ার আগেই তোমাদের বলে দিচ্ছি, ওয়ার্ক অ্যান্ড পাওয়ার এবং এর পরের দিন যে ক্লাসটা থাকবে এনার্জি, এখান থেকে কিন্তু পরীক্ষায় ম্যাক্সিমামই যে কোশ্চেনগুলো আসে সেগুলো কিন্তু ম্যাথ আসে। তাই এখান থেকে যে ফর্মুলাগুলো আছে সেই ফর্মুলাগুলো কিন্তু খুব ভালো করে দেখে নেবে এবং মুখস্থ করে নেওয়ার চেষ্টা করবে। এবং এখানকার যে কোশ্চেন সেগুলো কিন্তু কনসেপ্ট রিলেটেড কোশ্চেন হয়, অর্থাৎ কনসেপ্টগুলো কিন্তু খুব ভালো করে বুঝে নেবে, না হলে কিন্তু পরীক্ষার সময় উত্তর করতে অসুবিধা হতেও পারে। তাহলে শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথমে বলছে কার্য। কার্য হচ্ছে কোনো বস্তুর ওপর বল প্রয়োগ করলে তার ফলে যদি বস্তুর বলের প্রয়োগ বিন্দু স্মরণ হয় তখন আমরা তাকে বলবো কার্য। তাহলে এখন তুমি মনে করছো যে একটা টেবিলের ওপর যে বই রয়েছে, বইটাকে তুমি ধাক্কা মারলে, বইটা সরে গেল, তাহলে এক্ষেত্রে কি কার্য হলো? নাকি তুমি একটা দেয়ালকে, ঘরের দেওয়ালকে তুমি প্রচন্ড জোরে ধাক্কা মারলে অথচ দেওয়ালটি সরলো না? তো এই দুটো ক্ষেত্রের মধ্যে কোন ক্ষেত্রে কার্য হলো আর কোন ক্ষেত্রে কার্য হলো না? তাহলে এই দুটো ক্ষেত্রের মধ্যে আমরা যখন বইকে ধাক্কা মারলাম এবং বইয়ের প্রয়োগ বিন্দু সরে গেল, অর্থাৎ যেখানে আমরা বল প্রয়োগ করলাম সেই জায়গা থেকে বইটা আরেকটু দূরে চলে গেল, তার মানে বইটার স্মরণ হয়েছে, অর্থাৎ বল আছে এবং তার বলের প্রয়োগ বিন্দুর স্মরণও হলো। এই দুটো ঘটনা ঘটলো কোথায়? বইটাকে যখন ধাক্কা মারলাম তখন। তাহলে এক্ষেত্রে আমাদের কার্য সম্পন্ন হয়েছে। কিন্তু যখন তুমি দেয়ালটাকে ধাক্কা মারছো, তোমার ঘরের দেওয়ালকে ধাক্কা মারলে, দেখলে দেয়ালটা কিন্তু সরল না, তুমি প্রচন্ড বল প্রয়োগ করলে তারপরেও দেয়ালটি সরল না। তাহলে এক্ষেত্রে বলের প্রযুক্ত হলো কিন্তু প্রয়োগ বিন্দুর কোনো স্মরণ হলো না, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কৃতকার্য শূন্য হয়ে গেল। তার কারণ কি? তার কারণ কার্যের যে ফর্মুলা, সেই ফর্মুলাটাই বলে দিচ্ছে বল থাকতে হবে এবং স্মরণ থাকতে হবে। যেমন শুধু বল প্রয়োগ করলেই কার্য হবে না, তেমন শুধু স্মরণ হলেই সেই ক্ষেত্রে কিন্তু বল প্রযুক্ত হতে হবে। অর্থাৎ কার্য হতে গেলে পারে বল থাকতে হবে এবং তার সঙ্গে সঙ্গে স্মরণ থাকতে হবে। অর্থাৎ যদি প্রশ্ন এমন ভাবে করা হয় যে কোনটির উপস্থিতির উপর ভিত্তি করে কার্যের মান নির্ভর করতে পারে, সেক্ষেত্রে কিন্তু আমরা বলবো অবশ্যই স্মরণের উপর নির্ভর করতে হবে। কারণ যদি বল প্রযুক্ত হয় কিন্তু স্মরণ যদি না হয়, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কার্য শূন্য হবে। আবার কিছুক্ষণ পর তোমাদেরকে আরো একটা জিনিস বোঝাবো যে বল এবং স্মরণ এই দুটোর মধ্যবর্তী কোণের ওপর কিভাবে কার্যের মানটা নির্ভর করে। অর্থাৎ আমাদের যদি এক্সাক্ট উত্তর করতে হয় তাহলে বলতে হবে বল এবং স্মরণের মধ্যবর্তী কোণের ওপর নির্ভর করবে কার্যের মান। সেটা কিছুক্ষণ বাদে আসছি সেই ফর্মুলাটাই, সেই থিওরিটার ওপর, তখন সেই বিষয়টা আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে কার্যকে আমরা ডিনোট করে থাকি ডাব্লিউ দিয়ে, তাহলে ডাব্লিউ ইজ ইকাল টু এফ আমরা লিখতে পারি আপাতত ভাবে বল এবং বলের প্রয়োগ বিন্দু স্মরণকে। নেক্সট আমরা চলে যাচ্ছি, দেখো কার্যের একক। কার্যের যে একক রয়েছে অবশ্যই তোমরা এগুলো মুখস্থ করে রাখবে, কারণ এগুলো যদি ডিরেক্ট কোশ্চেন আসে সেক্ষেত্রে এই ধরনের কোশ্চেন আসবে। এসআই পদ্ধতিতে যে কার্যের একক রয়েছে সেটা হচ্ছে জুল, এবং সিজিএস পদ্ধতিতে যে একক সেটা হচ্ছে আর্ক, এবং এসআই পদ্ধতিতে যে আরো একটা একক হয় সেটা হচ্ছে নিউটন মিটার। অর্থাৎ পরীক্ষার সময় প্রশ্নটা এইভাবে দিয়ে দিতে পারে যে জুল, 1 জুল ইজ ইকাল টু কত, তখন কিন্তু তোমাদের মনে রাখতে হবে 1 জুল ইজ ইকাল টু কি হবে। আমরা দেখো এইভাবে আসছে কার্য ডাব্লিউ, এটা ইজ ইকাল টু কি এফ ইন্টু এস হয়। তাহলে কার্যের এককটা আমাদের জুল বলে দিয়েছে, তাহলে জুল ইজ ইকাল টু কি হবে, বলের একক হচ্ছে কি নিউটন, আর সময়ের একক সব সময়ের জন্য সেকেন্ড হয়। তাহলে জুল ইজ ইকাল, সরি এটা তো হচ্ছে স্মরণ, তাহলে স্মরণের একক কি হয়, মিটার হয় সব সময়ের জন্য এসআই পদ্ধতিতে। তাহলে কি
কি হচ্ছে আমাদের জুল ইজ ইকুয়াল টু যেটা আসছে নিউটন ইনটু মিটার। ক্লিয়ার হলো? একই রকম ভাবে আর্গের ক্ষেত্রেও তাই হচ্ছে, অর্থাৎ কার্যের একক যদি আর্গ হয় তাহলে আর্গ ইজ ইকুয়াল টু বলের একক কি হয় ডাইন হয় সিজিএস পদ্ধতিতে, এবং সরণের একক কি হয় সেন্টিমিটার, তাহলে ডাইন ইনটু সেন্টিমিটার হয়ে যাচ্ছে কি সিজিএস পদ্ধতিতে আর্গের সঙ্গে সমান। তো প্রশ্ন কিন্তু দুরকম ভাবে ঘুরিয়ে হতে পারে। এবং এর পাশাপাশি তোমাদের বলে রেখে দিই যে এই যে কার্য বা ওয়ার্ক এর যে ইউনিট এবং এর যে ভ্যালু সেটা কিন্তু আমাদের এনার্জির ইউনিটের সঙ্গে কিন্তু সমান হয়। এর মাত্রা, একক এবং মান সবকিছুই কিন্তু আমরা কার্য এবং শক্তি দুটোকেই এক করে বলতে পারি। শক্তির এককও বললে জুল হবে, সিজিএস পদ্ধতিতে আর্গ হবে, দুটোই কিন্তু সমান। পরীক্ষার সময় এই প্রশ্নটাও আসে যে এমন দুটি ভৌত রাশির নাম বলো যেখানে কার্য এবং যেখানে দুটো এককের মান সমান হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে কার্য এবং আমাদের শক্তি। নেক্সট আসছে জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক। জুল এবং আর্গের মধ্যে সম্পর্ক হচ্ছে 10⁻⁷ হয়। যদি পরীক্ষায় খুব কঠিন কোশ্চেন আসে তাহলে ম্যাথে কনভার্সন করে করতে গেলে পারে এটা কাজে লাগবে। তাছাড়া ডিরেক্ট কোশ্চেন করতে পারে 1 জুল ইজ ইকুয়াল টু ড্যাশ আর্গ, তখন উত্তর হবে কিন্তু 10⁻⁷ আর্গ। কিন্তু কার্যের যে ব্যবহারিক একক, আমরা ব্যবহারিক ক্ষেত্রে যে একক ব্যবহার করে থাকি সেটা হচ্ছে জুল, অর্থাৎ কার্যের যে ব্যবহারিক একক সেটা হয়ে যাবে জুল। নেক্সট হচ্ছে কার্য হচ্ছে একটা স্কেলার রাশি। তো এই কার্য হচ্ছে একটা স্কেলার রাশি, এখান থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এবং এই পাতায় যে বিষয়গুলো বলা আছে তার থেকে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় যে কার্য কিন্তু এমন একটা রাশি, সেই কার্যের মানটা হচ্ছে স্কেলার, কিন্তু সে যাদের দ্বারা তৈরি হচ্ছে অর্থাৎ বল এবং সরণ উভয়ই কিন্তু ভেক্টর রাশি। তাহলে এমন একটি রাশির নাম বলো যেটা কিনা দুটি ভেক্টর রাশির সমন্বয়ে গঠিত, তাহলে সেক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে কার্য। কার্যের মান আছে কিন্তু কার্যের কোনো অভিমুখ থাকে না। বল এবং সরণ উভয়ই ভেক্টর রাশি, কিন্তু তাদের গুণফল কার্য একটা স্কেলার রাশি, অর্থাৎ দুটি ভেক্টর রাশির গুণফল একটি স্কেলার রাশি হয়, তার উদাহরণ হচ্ছে কার্য, বা আমরা বলতে পারি শক্তি। কার্যের একক এবং শক্তির একক সমান হয় এবং কার্যের যে মাত্রা এটা অবশ্যই মনে রাখতে হবে mL2T2 এটা কিন্তু শক্তিরও মাত্রা, অর্থাৎ শক্তির মাত্রাও কিন্তু এটাই হবে। এবার আরো একটা জিনিস দেখে রাখো যে কার্য ইজ ইকুয়াল টু, আমরা স্থিতিশক্তির ফর্মুলা জানি, স্থিতিশক্তির ফর্মুলা হচ্ছে কি mgh হয়, অর্থাৎ কার্য ইজ ইকুয়াল টু আমরা mgh দিয়েও কিন্তু কার্যের মানটা বের করে ফেলতে পারি। আবার একই রকম ভাবে এই মানটা দিয়ে মানে কার্যের মান আমরা কাইনেটিক এনার্জির যে ফর্মুলা অর্থাৎ হাফ mv², এটা দিয়েও কিন্তু আমরা কার্য বের করতে পারি। তার কারণ কার্য এবং ওয়ার্ক অ্যান্ড এনার্জি উভয় যেহেতু সমান হয়, তাই এই একক, এই ফর্মুলা এবং এই ফর্মুলা এগুলো ব্যবহার করেও কিন্তু আমরা কার্যের মান বের করতে পারি। নেক্সট আমরা চলে যাচ্ছি পরে কি বলছে, বল এবং সরণের অভিমুখের উপর নির্ভর করে কার্যের 3 ধরনের হয়, অর্থাৎ বল এবং সরণের অভিমুখের উপর নির্ভর করে কার্য 3 ধরনের হয়। কিরকম কিরকম কার্য হয়? মনে করো একটা বস্তু রয়েছে, সেই বস্তুটাকে তুমি ছাদের থেকে নিচের দিকে ফেলে দিলে, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে এই বস্তুটা দ্বারা যে কার্য হবে সেই কার্যটা অবভিয়াসলি পজিটিভ হবে বা ধনাত্মক কার্য হবে। তার কারণ বস্তুটাকে পৃথিবী যে বল দিয়ে টানছে সেটা হচ্ছে মাধ্যাকর্ষ শক্তি, সেই মাধ্যাকর্ষ বল দ্বারা টানছে। কোন দিকে টানছে? পৃথিবী তার নিজের কেন্দ্রের দিকে টানছে, এবং বস্তুটার সরণ কোন দিকে হচ্ছে? পৃথিবীর কেন্দ্রের দিকেই হচ্ছে। তাহলে বস্তুর সরণ এবং বস্তুর প্রযুক্ত বল দুটো একই দিকে কাজ করছে, তাই জন্য আমরা সেক্ষেত্রে বলতে পারি কার্যের মানটা কি হয়ে যাবে? ধনাত্মক হবে। আবার কার্যের মানটা কখন ঋণাত্মক হবে? যখন কিনা একটা বস্তুকে বা একটা ঢিলকে তুমি নিচে থেকে ওপরের দিকে ছুড়ে দিলে, তখন কি হচ্ছে? এই বস্তুটার ওপর যে অভিকর্ষজ বল সেটা নিচের দিকে কাজ করছে, কিন্তু বস্তুর সরণ হচ্ছে উল্টো দিকে, ওপর দিকে, সেই কারণে সেটাকে আমরা বলছি ঋণাত্মক কার্য। আর কার্যের মান কখন শূন্য হবে? যখন তুমি বল প্রয়োগ করলে, যে বললাম দেয়ালকে ধাক্কা মারলে দেয়াল সরল না, তার মানেই তোমার কৃতকার্য শূন্য হয়ে গেল, অর্থাৎ সরণ শূন্য। দ্যাট মিনস হয়ে গেল আমাদের বল প্রয়োগ করেও কিন্তু কার্য হলো না, তখন আমি সেটাকে বলছি শূন্য কার্য।
ধনাত্মক কার্য এটাকে বলা হয় বলের সাপেক্ষে কার্য, আর ঋণাত্মক কার্য এটাকে বলা হয় বলের বিপক্ষে কার্য। এরপর আমরা দেখে নেব যে এই বিষয়গুলো সম্বন্ধে কোনটা ধনাত্মক কোনটা ঋণাত্মক, ঠিক আছে, সেই কার্যগুলো কিভাবে হবে তার জন্য আমরা যে ফর্মুলাটা ইউজ করি সেটা হচ্ছে W = FS cos থিটা। এবার এখানে যে থিটাটা নিয়ে আসা হলো, এই থিটাটা কোথা থেকে আসছে? থিটাটার কিছুই নয়, বস্তুর ওপর প্রযুক্ত বল এবং বস্তুর যে সরণ হচ্ছে তাদের মধ্যবর্তী কোণটাকে আমরা থিটা নিই। এটাই হচ্ছে একমাত্র কার্যের সব থেকে গুরুত্বপূর্ণ ফর্মুলা, যেটার উপর ভিত্তি করে আমরা সবকিছু করতে পারি। এর আগে আমরা যে ফর্মুলাটা ইউজ করলাম যে W = FS, এই ফর্মুলাটা আসলে কিন্তু এই ফর্মুলাটা থেকেই আসছে। কিভাবে আসছে দেখে নিই। এখানে যখন এই যে থিটার মানটা যখন 0 হয় তখন cos থিটার মান কি হয়ে যায়? 1 হয়, ঠিক আছে, cos থিটার মান তখন হয় 1। অর্থাৎ বস্তুটা যখন যে অভিমুখে বল প্রয়োগ হচ্ছে বস্তুর সরণও যখন সেদিকেই হচ্ছে, বল এদিকে প্রয়োগ হচ্ছে সরণ এদিকে হচ্ছে, অর্থাৎ বল এবং সরণের মধ্যবর্তী কোণ থিটাটা যদি 0 ডিগ্রি হয়ে যায়, অর্থাৎ একই অভিমুখে বল একই অভিমুখে সরণ হচ্ছে, তখন হয়ে যায় cos থিটা। তখন আমরা কি পাবো? W = FS পাবো, যার জন্য আমরা সাধারণভাবে কার্য বল ইন্টু সরণ লিখে থাকি। ক্লিয়ার হলো? বোঝা গেল? এবার মনে করো যে বস্তুটার এদিকে বল প্রয়োগ হয়েছে আর বস্তুটার সরণ এরম ভাবে হচ্ছে, অর্থাৎ তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি হয়ে গেছে। তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি হয় তাহলে cos 90 ডিগ্রির মান কত হয়? 0 হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের cos 90 এর মান যেহেতু 0 হয়ে যায় তাহলে W = 0 হচ্ছে। তাহলে যখন বল প্রযুক্ত করেও তো আমরা দেখলাম সরণ যদি 0 হয়ে যায় সেক্ষেত্রে কৃতকার্য 0 হয়। তার পাশাপাশি আরো একটা ফ্যাক্ট বা আরো একটা জায়গা রয়েছে যখন কার্য 0 হতে পারে, সেটা কখন? না যখন বলও প্রযুক্ত হচ্ছে বস্তু সরণও হচ্ছে কিন্তু কোনো শূন্য হচ্ছে, কিন্তু কোনো কার্য সম্পন্ন হচ্ছে না। মনে করো একজন মাথায় করে একটা বোঝা নিয়ে হেঁটে যাচ্ছে, তাহলে সে যখন মাথায় একটা বোঝা নিয়ে হেঁটে যাচ্ছে তখন কি হচ্ছে? ওই বোঝাটার ওপর যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে পৃথিবীর মাধ্যাকর্ষ বল। তাহলে পৃথিবীর মাধ্যাকর্ষ বল তার উপর প্রযুক্ত হচ্ছে, ঠিক আছে। এই একটা মানুষ ধরে নাও এটাকে, ঠিক আছে, সে কি করছে? মাথায় একটা লোড নিয়ে হেঁটে যাচ্ছে, সে এদিকে হাঁটছে। তো এই যে লোডটা তার মাথার উপর চাপানো আছে সেটার উপর যে বলটা প্রযুক্ত হচ্ছে সেটা হচ্ছে কি? mg, অর্থাৎ বস্তুর ভর। সেটাই তো হচ্ছে পৃথিবী কেন্দ্রের দিকে তাকে টানছে সেই বলটার সঙ্গে সমান। আর ব্যক্তিটা কি করছে? সোজা হেঁটে যাচ্ছে, তাহলে তার সরণটা এদিকে হচ্ছে, তাহলে এদের মধ্যবর্তী যে কোণ সেটা অবশ্যই 90 ডিগ্রি হচ্ছে। আর এই 90 ডিগ্রি হচ্ছে বলেই কি হচ্ছে? cos থিটা 0 হচ্ছে, cos থিটা 0 হচ্ছে বলেই এক্ষেত্রে কোনো কার্য হচ্ছে না। অর্থাৎ কোনো একজন ব্যক্তি যদি মাথার ওপর কোনো বোঝা নিয়ে যত বেশি ভারী ওজনের বোঝা নিয়েই হাঁটুক না কেন তার আলটিমেটলি কৃতকার্য 0 হয়। এখন প্রশ্ন হলো সত্যি কি কৃতকার্য তার ক্ষেত্রে 0 হয়? সে কি কোনো কার্যই করছে না? তাহলে তার পরিশ্রম হচ্ছে কোথায়? উত্তর হবে না। তার পরিশ্রম যে হচ্ছে অবশ্যই সে কার্য করছে, সেই কার্যটা কি করতে হচ্ছে? তাকে বায়ুমণ্ডলে বায়ুর বাধাকে অতিক্রম করতে হচ্ছে, ঘর্ষণ বলটাকে অতিক্রম করতে হচ্ছে, এইগুলো অতিক্রম করার জন্য তার কিন্তু কার্য করতে হচ্ছে, কিন্তু তাকে ওই বস্তুটার অভিকর্ষজ বল যেটা সেটার বিরুদ্ধে কোনো কার্য করতে হচ্ছে না, কারণ সেই অভিকর্ষজ বল আর সরণ পরস্পরকে 90 ডিগ্রি হওয়ার জন্য সেটা 0 হয়ে যাচ্ছে। ক্লিয়ার হলো? এছাড়া যদি একটা বস্তু বৃত্তাকার পথে তার চারদিকে ঘুরতে থাকে সেক্ষেত্রেও কিন্তু তার কৃতকার্য 0 হবে। এবার আরো একটা কেস রয়েছে যখন কৃতকার্য নেগেটিভ হয়, অর্থাৎ কোনো কারণে বস্তুর, যেমন যে ক্ষেত্রটা আমি বলছি যে অভিকর্ষের বিরুদ্ধে আমরা কোনো বস্তুকে যখন ওপর দিকে তুলছি তখন কি হচ্ছে? আমাদের বস্তুর সরণটা হচ্ছে ওপর দিকে আর বস্তুর ওপর প্রযুক্ত বলটা কাজ করছে কোন দিকে? নিচের দিকে, অর্থাৎ এদের মধ্যবর্তী কোণ কত হয়ে গেল? 180 ডিগ্রি। 180 ডিগ্রি যদি হয়ে যায় তাহলে cos থিটার মান 180 ডিগ্রি হলে কত হয়? -1 হয়। তাহলে সেক্ষেত্রে আমরা W = পাইব -FS, অর্থাৎ এক্ষেত্রে আমাদের কৃতকার্যের মান নেগেটিভ হয়ে গেল।
এবার আমরা দেখে নিই, এখানে কিছু উদাহরণ দেওয়া আছে। একটি বস্তুকে কিছুটা উপর থেকে ছেড়ে দিলে পৃথিবীর অভিকর্ষ বলের জন্য তা নিচের দিকে এসে পড়ে, অর্থাৎ এক্ষেত্রে বস্তুর অভিকর্ষজ বলের অভিমুখে হয়েছে বলে এই ধরনের কার্য ধনাত্মক কার্য হবে এবং বলের দ্বারা কার্য সম্পন্ন হয়েছে সেটা বলা হবে। ধনাত্মক কার্য মানে বলের দ্বারা সম্পন্ন হয়েছে। আর যখন কোনো বস্তুর ওপর দিকে তুলবো তখন প্রযুক্ত বলের প্রয়োগ বিন্দু সরণ পৃথিবীর অভিকর্ষজ বলের বিপরীত দিকে হয়, অর্থাৎ এক্ষেত্রে বস্তুর সরণ প্রযুক্ত বলের বিপরীত দিকে হয়, তাই এক্ষেত্রে কার্য ঋণাত্মক হয়। এই ধরনের কার্যকে বলে বলের বিরুদ্ধে কার্য। নেক্সট আমরা চলে এসেছি যে দুটো কেসের কথা বললাম, যে মাথায় বোঝা নিয়ে হাঁটা বা একজন ব্যক্তি যদি হাতে সুটকেস নিয়ে সমতল রাস্তায় চলে তাহলে অভিকর্ষজ বলের বিরুদ্ধে তার কোনো কার্য করতে হয় না, কারণ এক্ষেত্রে সুটকেসের সরণ অভিকর্ষজ বলের অভিমুখের পরস্পর লম্বভাবে থাকে, এক্ষেত্রে কার্য শূন্য হয়। এই ধরনের বলকে কার্যহীন বল বলে। তাহলে এই ধরনের বলকে আমরা কি বলছি? কার্যহীন বল বলছি। অর্থাৎ এই ব্যক্তি যখন হাঁটছে তখন তার সুটকেসটা কোন দিকে সরণ হচ্ছে? এই দিকে সরণ হচ্ছে, আর অভিকর্ষজ বল নিচের দিকে কাজ করছে। তাহলে এদের যে মধ্যবর্তী কোণ সেটা কত? 90 ডিগ্রি হয়ে গেছে, এই জন্য কৃতকার্য শূন্য হবে। যখন সূর্যের চারদিকে, মনে করো যখন পৃথিবী ঘুরছে সূর্যের চারদিকে, এটা পৃথিবী যখন ঘুরছে তখন এক্ষেত্রে কি হচ্ছে? ওই পৃথিবীর সরণ হয় ওই বৃত্তাকার পথের কোন বরাবর? স্পর্শক বরাবর। আর অভিকর্ষজ মানে মাধ্যাকর্ষ বল সেটার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে থাকে। এই জন্য পৃথিবীর চারদিকে যখন সূর্য ঘুরছে তখন সূর্যের পৃথিবীর দ্বারা কৃতকার্য কিন্তু শূন্য হয়ে যাচ্ছে। দেখো সেটাই বলা আছে, সূর্যের চারদিকে পৃথিবীর আবর্তন করলে কোনো কার্য হয় না, অর্থাৎ কার্য শূন্য হয়। একজন কুলি মাথায় বোঝা নিয়ে স্টেশনের ট্রেনের জন্য অপেক্ষা করছিল, এক্ষেত্রে কার্য কি হয়? শূন্য হয়ে যায়। দড়ি টানাটানি খেলার সময় উভয় দল যদি সমান জোরে দড়ি টানে তাহলে সেক্ষেত্রে কোনো কার্য হয় না, কারণ বস্তুর দড়িটা সরণ হচ্ছে না, দুজনেই সমান জোরে টানছে। অমসৃণ তলে কোনো বস্তুকে কিছু দূর টেনে নিয়ে গেলে ঘর্ষণ বলের বিরুদ্ধে আমাদের কার্য করতে হয়, এক্ষেত্রে বস্তুর সরণ ঘর্ষণ বলের অভিমুখে এবং বিপরীতে হয়, তাই এক্ষেত্রে ঋণাত্মক কার্য করতে হয়। অর্থাৎ মনে করো একটা বস্তুকে আমরা টেনে নিয়ে যাচ্ছি সামনের দিকে, তাহলে বস্তুটা যদি এই দিকে সরণ হয় তাহলে বস্তুর ওপর ঘর্ষণ বল অর্থাৎ ফ্রিকশন এই দিকে কাজ করে, তাহলে ফ্রিকশন এদিকে কাজ করছে, বস্তুর সরণ এদিকে হচ্ছে, এক্ষেত্রে কি হবে? ঋণাত্মক কার্য হবে। কোন বৃত্তাকার পথে গতিশীল বস্তু দ্বারা মোট কৃতকার্য কিন্তু শূন্য হবে। এবার আমরা চলে এসেছি ক্ষমতা বা পাওয়ার। ক্ষমতা হচ্ছে কার্য করার হারকেই আমরা বলে থাকি ক্ষমতা। সময় সাপেক্ষে কার্য করার হারকেও আমরা ক্ষমতা বলি। কোনো বল 1 সেকেন্ডে যে পরিমাণ কার্য করতে পারে তাকেই আমরা ক্ষমতা বলে থাকি। ক্ষমতার অবশ্যই কিভাবে আসছে সেই ফর্মুলাটা মনে রাখতে হবে। কার্য এবং ক্ষমতার মধ্যে সম্পর্ক হচ্ছে কার্য ইজ ইকুয়াল টু ক্ষমতা ইনটু সময়। কারণ আমরা জানি ক্ষমতা বা পাওয়ার সেটা ইজ ইকুয়াল টু কার্য বাই সময়। তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি যে কার্য ইজ ইকুয়াল টু ক্ষমতা ইনটু সময়, সেটাই এখানে ফর্মুলাটা বসানো হয়েছে। ক্ষমতা এবং বেগের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা কিরকম? ক্ষমতা মানে আমরা কি পেলাম? পাওয়ার, সেটা ইজ ইকুয়াল টু আমরা কি পেয়েছি? কার্য বাই সময়। কার্য মানে কি? বল ইনটু সরণ ডিভাইডেড বাই সময়। তাহলে বল ইনটু সরণ বাই টাইম, সেটাকে আমরা কি লিখতে পারি? বল ইনটু বেগ লিখতে পারি। তাহলে আমরা সেখান থেকে পাচ্ছি ক্ষমতা ইজ ইকুয়াল টু প্রযুক্ত বল ইনটু বেগ। ক্লিয়ার? এবার আমরা ক্ষমতার এককগুলো দেখে নিই। এসআই পদ্ধতিতে যদি ক্ষমতার একক দেখি তাহলে জুল পার সেকেন্ড হবে, আর সিজিএস পদ্ধতিতে কি হবে? আর্ক পার সেকেন্ড হবে। ক্ষমতার মাত্রা যেটা হবে সেটা ml টু দি পাওয়ার 2 টি টু দি পাওয়ার -3, এটা হবে ক্ষমতার মাত্রা। ক্ষমতার ব্যবহারিক একক কি হয়? ক্ষমতার যেটা বাণিজ্যিকভাবে ব্যবহার করা হয় সেটা ওয়াট একক ব্যবহার করা হয়। এবং অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার 1 HP হর্স পাওয়ার সেটা সমান সমান হচ্ছে 746 ওয়াট হয়। 1 কিলোওয়াট সমান সমান 1.34 অশ্ব ক্ষমতা বা হর্স পাওয়ার হয়ে থাকে। এগুলো সবকটা জিনিসই কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে। এবার আমরা চলে যাই এই চ্যাপ্টার থেকে কি কি ধরনের কোশ্চেন বিগত দিনের পরীক্ষায় এসেছে সেগুলোকে এক ঝলক দেখে নিই। তাহলে দেখো প্রথম কোশ্চেন বলছে নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই? তাহলে পড়ানোর সময় বারবার বললাম যে কেবলমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই, তাহলে অবশ্যই সেটা স্কেলার রাশির কথা বলছে, আর এখানে যেগুলো দেওয়া আছে তার মধ্যে স্কেলার রাশি অবশ্যই হলো কার্য, তাই কার্য আমাদের সঠিক উত্তর হয়ে গেল।
অভিকর্ষীয় স্থিতিশক্তি বলতে বোঝায় ভূপৃষ্ঠে থাকা একটি বস্তুর ওপর, তাহলে অভিকর্ষীয় স্থিতিশক্তি, অভিকর্ষীয় স্থিতিশক্তি নেক্সট ক্লাসে পড়াবো, mgh, এটা হচ্ছে অভিকর্ষীয় স্থিতিশক্তি বা যেটাকে আমরা বলি পোটেনশিয়াল এনার্জি। পোটেনশিয়াল এনার্জি বা স্থিতিশক্তি বা অভিকর্ষীয় স্থিতিশক্তি সব নামেই এটা পরিচিত, সেটা হচ্ছে mgh। তাহলে mgh এটা কিসের উপর নির্ভর করবে? ভূমি থেকে অভিকর্ষের বিরুদ্ধে তুলতে যে কার্য করা হয় তার উপর, প্রযুক্ত অভিকর্ষ বলের ওপর, সেটিকে কেন্দ্রে আনার ওপর, না অভিকর্ষ বল থেকে অভিমুখ থেকে সরানোর ওপর, অর্থাৎ অভিকর্ষ বলের অভিমুখে সরানোর ওপর। তাহলে mgh মানে কোনো বস্তু ভূপৃষ্ঠে রয়েছে, সেই বস্তুটাকে এখান থেকে আমরা উপরে তুললাম, অর্থাৎ বস্তুটাকে একটা নির্দিষ্ট উচ্চতায় তোলা হলো এবং সেটা অভিকর্ষজ বলের বিরুদ্ধে, সেটাকেই তো আমরা বলবো mgh। কারণ আমরা আগামী দিনের যে ক্লাসটা থাকছে সেখানে পড়বো যে বস্তু যখন ভূপৃষ্ঠে থাকে তখন তার পোটেনশিয়াল এনার্জি শূন্য হয়ে যায়, সে যখন একদম সর্বোচ্চ অবস্থায় পৌঁছয়, অর্থাৎ এইচ যখন ম্যাক্সিমাম হয় তখন তার যে পোটেনশিয়াল এনার্জি সেটাও কিন্তু সবচেয়ে ম্যাক্সিমাম হয়, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতায় তার স্থিতিশক্তি বাড়ে। তাই ভূমি থেকে অভিকর্ষের বিপরীতে যদি তোলা হয় তখনই সেটা কিন্তু অভিকর্ষীয় স্থিতিশক্তি বলবো। যদি কোনো বস্তুর কৃতকার্যের মান ধনাত্মক হয় তবে বস্তুর গতিশক্তির মান কি হবে? তাহলে কৃতকার্যের মান বলেছে ধনাত্মক, তাহলে এইটুকু দেখো, কৃতকার্যের মান বলেছে ধনাত্মক। তাহলে কৃতকার্যের মান যদি ধনাত্মক হয় তাহলে বস্তুটির গতিশক্তির মান কি হবে? তাহলে আমরা জানি কি কৃতকার্য ইকুয়াল টু, আমি বললাম এটা লেখা যায় হাফ এম ভি স্কোয়ার, ঠিক? তা হাফ এম ভি স্কোয়ার কে আমরা লিখতে পারি, অ্যাকচুয়ালি ফর্মুলাটা হবে হাফ এম ডেল্টা ভি স্কোয়ার, অর্থাৎ গতিশক্তির পরিবর্তন যদি হয়, বা আমরা কাইনেটিক এনার্জি এটা ইকুয়াল টু লিখতে পারি যে হাফ ইন্টু বস্তুর ভর ইন্টু বেগের পরিবর্তন, সেটাও আমরা লিখতে পারি। তাহলে কৃতকার্য ক্ষেত্রে আমরা লিখতে পারি যে ডাব্লিউ ইকুয়াল টু হাফ ইন্টু বস্তুর ভর ইন্টু তার বেগের পরিবর্তন বা তার গতিশক্তির পরিবর্তনকেও আমরা কার্য হিসাবে রিপ্রেজেন্ট করতে পারি, অর্থাৎ বস্তু এই গতিতে চলছিল, তার গতিশক্তি বাড়িয়ে এইখানে নিয়ে গেলাম, তাহলে তার যে গতিশক্তির পরিবর্তন হলো সেটাকেও আমরা কিন্তু কৃতকার্য বলে ডিনোট করে থাকি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডাব্লিউর মানটা আমাদেরকে বলে দিয়েছে পজিটিভ হবে। তাহলে ডাব্লিউর মান যদি আমাদের পজিটিভ হয়, অর্থাৎ কৃতকার্য যদি পজিটিভ হয়, তাহলে ডেল্টা ভি এর মানটা কি হবে? অবশ্যই পজিটিভ হতে হবে, কারণ ভর তো সবসময় পজিটিভই হয়। তাহলে ডেল্টা ভির মান যদি পজিটিভ হয়, তাহলে ডেল্টা ভির মান কখন পজিটিভ হবে? যদি প্রাথমিক অবস্থায় প্রাথমিক অবস্থায় ভি ইজ লেস দেন ভি, যদি অন্তিম অবস্থায় এন্ড পয়েন্টে যদি ভি বেশি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে ডেল্টা ভির মান পজিটিভ হবে। কারণ ডেল্টা ভি ইজিক্যাল টু আমরা লিখতে পারবো ভি এন্ড পয়েন্ট মাইনাস হচ্ছে ভি প্রাইমারি পয়েন্ট, অর্থাৎ প্রাথমিক অবস্থায় বেগ আর অন্তিম অবস্থায় বেগের মধ্যে পার্থক্যটা যদি পজিটিভ হয়, ধনাত্মক হয়, তাহলে তখনই আমরা বলতে পারবো কি ডেল্টা ভির মান পজিটিভ হবে, আর তখনই আমাদের কার্যের মান কি হবে? পজিটিভ হবে, নালে কার্যের মান নেগেটিভ হয়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি কি ডেল্টা ভির মান যদি পজিটিভ হয় তার অর্থ এটাই প্রকাশ করছে যে ব্রেগ ক্রমশ বৃদ্ধি পাবে, তাহলে শক্তি ক্রমশ বৃদ্ধি পাবে। ব্রেগ যদি বৃদ্ধি পেতে থাকে তাহলে শক্তি কি হবে? ক্রমশ বৃদ্ধি পেতে থাকবে। বোঝা গেল? নেক্সট, নিম্নলিখিত কোন ক্ষেত্রে কোনো কার্য সম্পন্ন হচ্ছে না? তাহলে বলছে সচিন 4 কিলোমিটার হেঁটেছে, তাহলে তার কি হয়েছে? কার্য কি হয়েছে? অবশ্যই হয়েছে। কপিল তার মাথার ওপর 10 কেজি ভরের বস্তু নিয়ে দাঁড়িয়ে আছে, সেক্ষেত্রে কি তার হচ্ছে? একজন কুলি বাস থেকে গাড়িতে মালপত্র তুলছে আর অরুণ মাঠে ক্রিকেট খেলছে, তাহলে সচিন 4 কিলোমিটার হেঁটেছে, অর্থাৎ তার হাঁটার জন্য একটা বল প্রয়োগ করতে হয়েছে, অর্থাৎ তার বলও রয়েছে, সরণও রয়েছে। কপিল মাথার ওপর 10 কেজি ভরের বস্তু নিয়ে আছে, অর্থাৎ 10 কেজি ভরের বস্তু নিয়ে সে দাঁড়িয়ে আছে, অর্থাৎ তার বল আছে কিন্তু সরণ এসটা শূন্য হয়ে গেছে, কারণ সে হাঁটছেও না চলছেও না, শুধুমাত্র দাঁড়িয়ে আছে। সেক্ষেত্রে কি হলো? কার্যের মান শূন্য হয়ে গেল, অর্থাৎ কৃতকার্য সম্পন্ন হচ্ছে না বলতে পারি। একজন কুলি বল প্রয়োগ করে বাস থেকে গাড়িতে মাল তুলছে, অর্থাৎ
তার বল প্রয়োগ করতে হচ্ছে, স্মরণও করতে হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কার্য হচ্ছে। এবং অরুণ মাঠে ক্রিকেট খেলছে, মাঠে ক্রিকেট খেলতে গিয়ে সে নিশ্চয়ই দৌড়চ্ছে বা ছুটোছুটি করছে, অর্থাৎ সেক্ষেত্রে তার কি হচ্ছে, কৃতকার্য সম্পন্ন হচ্ছে। তাহলে আমাদের অপশন বি এই ক্ষেত্রে কোনো কৃতকার্য সম্পন্ন হচ্ছে না। যদি কৃতকার্যের মান 0 হয় তবে বস্তুর ওপর প্রযুক্ত বল এবং তার স্মরণের মধ্যবর্তী কোণ কত ডিগ্রি হবে? তাহলে বস্তুর ওপর প্রযুক্ত বল এবং স্মরণের মধ্যবর্তী কোণ কত হবে যখন মান 0 হয়? অবভিয়াসলি সেটা 90 ডিগ্রি হবে, যেটা করে দেখিয়ে দিয়েছি। নেক্সট, যদি কোনো জায়গায় কার্য উপস্থিত থাকে তবে সেখানে নিম্নের কোনটি অবশ্যই উপস্থিত থাকবে? অর্থাৎ কার্য থাকতে গেলে থাকবে তখনই কোনটি থাকলে? তাহলে এক্ষেত্রে বল থাকতে হবে, অর্থাৎ বল যদি থাকে তবে সেই জায়গায় কার্য অবশ্যই উপস্থিত থাকবে। অর্থাৎ কার্য যদি থাকে তাহলে অবশ্যই বল সেখানে উপস্থিত থাকবে, অর্থাৎ বল ছাড়া কার্য সম্পন্ন হবে না। ঠিক আছে? নিম্নলিখিত গুলির মধ্যে কোনটির ওপর কার্য নির্ভর করে না? তাহলে নিম্নলিখিত গুলোর মধ্যে কোনটির ওপর কার্যর মান নির্ভর করে না? তাহলে সেটা হচ্ছে ভর। ভরের সঙ্গে কার্যের কোনো সম্পর্ক নেই। একজন ব্যক্তি ঘরের একটি দেওয়ালের উপর বল প্রয়োগ করলো কিন্তু দেওয়ালকে সরাতে ব্যর্থ হলেন, এক্ষেত্রে ওই ব্যক্তির কৃতকার্য কত হবে? তাহলে কৃতকার্য 0 হয়ে যাবে। বায়ু প্রবাহের অভিমুখের বিপরীত দিকে একটি গাড়িকে চালিয়ে নিয়ে যাওয়া হলে বায়ুর দ্বারা গাড়ির ওপর কৃতকার্যের মান কি হবে? তাহলে বায়ুর দ্বারা কৃতকার্যের মান কি হবে? গাড়িটা যেদিকে যাচ্ছে বায়ু প্রবাহ উল্টো দিকে হচ্ছে, অর্থাৎ নেগেটিভ হবে, তাই কৃতকার্যের মান ঋণাত্মক হবে। এমন একটি ভৌত রাশির নাম বলো যার একক কার্যের সঙ্গে সমান হয়। তাহলে কার্যের সঙ্গে সমান হয় যে একক, সেটা হচ্ছে শক্তি। নিম্নলিখিত ভৌত রাশিগুলির মধ্যে কোনটির দ্বারা কার্য করার হার নির্ণয় করা হয়? তাহলে অবশ্যই সেটা ক্ষমতা, কারণ কার্য বাই সময়। বল এবং বেগ এদের গুণফলে সম্পন্ন ভৌত রাশিটির মান কত? সেটা ক্ষমতা হবে, দেখিয়ে দিয়েছি করে। নেক্সট আমরা চলে এসেছি, এবার একটা অঙ্ক দিয়েছে, বলছে একটি 20 নিউটন বল কোনো বস্তুর ওপর প্রযুক্ত হলে বস্তুটির সরণ 2 মিটার হয়, এর ফলে বস্তু দ্বারা কৃতকার্য 20 জুল হয়। তাহলে বস্তুর ওপর প্রযুক্ত বল এবং সরণের মধ্যবর্তী কোণ নির্ণয় করতে হবে, অর্থাৎ W F(s) cos থিটা। এবার আমাদের ডাব্লুর মান বলে দিয়েছে 20 জুল, ফোর্সের মান বলে দিয়েছে 20 নিউটন, আমাদের সরণ তার মানও বলে দিয়েছে 2 মিটার, এবং থিটার মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে ডাব্লিউ ইজিক্যাল টু আমরা বসিয়ে দিলাম 20, এফ ইজিক্যাল টু বসিয়ে দিলাম 20, এস ইজিক্যাল টু বসিয়ে দিলাম 2, আর হচ্ছে এদিকে cos থিটা। তাহলে 20 20 কেটে গেল, তাহলে পড়ে থাকছে আমাদের cos থিটা ইজিক্যাল টু 1/2। তাহলে cos থিটা ইজিক্যাল টু 1/2, অর্থাৎ cos থিটার মান হাফ হয় কততে? 60 ডিগ্রিতে। তাহলে cos থিটা কেটে গেলে থিটা ইজিক্যাল টু আমাদের এসে যাচ্ছে 60 ডিগ্রি, অর্থাৎ বল এবং তার সরণের মধ্যবর্তী কোণ হয়ে যাবে আমাদের 60 ডিগ্রি। ক্লিয়ার? নেক্সট, একজন কুলি 12 কেজি ভরের একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে তার মাথার উপর তুলল। যদি কুলিটির উচ্চতা 1.5 মিটার হয় তবে বস্তুটির ওপর কৃতকার্য কত হবে? জাস্ট বোঝানোর জন্য এইটুকুনি ছবি যথেষ্ট। আমাদেরকে বলে দিয়েছে কুলির হাইট হচ্ছে এটা, কুলির হাইট 1.5 মিটার বলে দিয়েছে, তার মাথার ওপর যে বস্তুটিকে তুলেছে সেই বস্তুটার ভর আমাদেরকে বলে দিয়েছে 12 কেজি। ঠিক আছে, বস্তুটা ছিল মাটিতে, সেটাকে মাথার ওপর তুলেছে। এখন এই কুলির দ্বারা কৃতকার্যের মান কত? কুলির দ্বারা বস্তুটির ওপর কৃতকার্যের মান কত? তাহলে বস্তুটির সরণ কতখানি হলো? বস্তুটা ছিলই নিচে, তাহলে বস্তুটাকে নিচে থেকে আমরা 1.5 মিটার ওপরে, অর্থাৎ ওই কুলির মাথায় তোলা হয়েছে, তাহলে বস্তুটার সরণ কত হয়েছে? 1.5 মিটার। তাহলে বস্তুর সরণ সেটা হয়েছে 1.5 মিটার। বস্তুটি গেছে কোথায়? বস্তুটির ওজন কত? বস্তুটির ওজন বলেছে, তাহলে বস্তুটির ওজন সেটা কত বলেছে? ওজন আমরা বের করে নেব। আমাদেরকে কি বলেছে? বস্তুটার ভর বলেছে, এম এর মান বলেছে, সেটা বলে দিয়েছে 12 কেজি। তাহলে বস্তুটির ওয়েট
যদি আমরা বের করি, সেই ওয়েটের মান কত হবে? m ইন্টু জি হবে, বস্তুটির ওজন ইজিক্যাল টু, অর্থাৎ বস্তুটির ওপর বাকি বস্তুটিকে তার মাথায় তোলার জন্য যে বল প্রয়োগ করতে হয়েছে সেটা কি এই বস্তুটির ওজনের সমান বল প্রয়োগ করতে হয়েছে, তাই নয় কি? অর্থাৎ বস্তুটিকে পৃথিবী mg বল দ্বারা নিচের দিকে টানছে, আমি বস্তুটাকে নিচের থেকে যখন মাথায় তুললো তখন ওই mg বলের বিরুদ্ধে তাকে কাজ করতে হলো, অর্থাৎ কুলি দ্বারা যে পরিমাণ বল প্রয়োগ করতে হচ্ছে সেটা ওই বস্তুর ওজনের সঙ্গে সমান, অর্থাৎ mg বলের সঙ্গে সমান। তাহলে ওই কুলির দ্বারা কৃতকার্য W ইজিক্যাল টু আমরা লিখতে পারি যে প্রযুক্ত বল ইন্টু বস্তুর সরণ। তাহলে বস্তুর ওপর প্রযুক্ত বল যেটা সেটা কি ওই বস্তুর যে অভিকর্ষের জন্য ওজন তার সঙ্গে সমান, ইন্টু আমরা যেটা লিখতে পারি সেটা হচ্ছে কি এখানে আমরা সরণটাই আগে লিখলাম, সরণ। তাহলে এম এর ভর কত বলেছে? 12 বলেছে। জি এর মান কিছু না বলা থাকলে আমরা তার জন্য 10 লিখি, আর সরণ আমাদের বলে দিয়েছে 1.5 মিটার। এবার তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি যে এই ক্ষেত্রে যে কৃতকার্যের মান হবে সেটা কি নেগেটিভ হবে না পজিটিভ হবে? তো উত্তরটা হবে পজিটিভ, কারণ কুলি বল প্রয়োগ করে বস্তুটাকে নিচে থেকে উপর দিকে তুলেছে, বলেছে কুলির দ্বারা কৃতকার্যের মান। যদি বস্তুটির কৃতকার্যের মান হতো 0 হতো, কুলির দ্বারা কৃতকার্যের মান অর্থাৎ কুলি নিচের থেকে উপর দিকে তুলেছে এবং 1.5 হাইটে উঠিয়েছে, তার মানে বলটা যেদিকে প্রযুক্ত হয়েছে বস্তুর সরণও সেদিকে হয়েছে, তাই জন্য মানটা হবে কি পজিটিভ। তাহলে এটা গুণ করলে যে মানটা আসবে সেটা হচ্ছে 180 জুল। তাহলে অপশন সি আমাদের সঠিক। ক্লিয়ার হলো বিষয়টা, বোঝানো গেছে? নেক্সট, একটি 4 কেজি ভরের বস্তু অনুভূমিক তলে 5 মিটার পার সেকেন্ড বেগে চলছে। যদি বস্তুর বেগ বৃদ্ধি করে 10 মিটার পার সেকেন্ড করা হয় তবে বেগ বৃদ্ধির জন্য কৃতকার্যের পরিমাণ কত? অবশ্যই ভালো অঙ্ক, আমি বলে দিয়েছি যে কার্য ইজিক্যাল টু তার গতিবেগ পরিবর্তন। তাহলে কার্য ইজিক্যাল টু আমরা লিখতে পারি যে গতিশক্তির পরিবর্তন, ঠিক আছে, পরিবর্তন। তাহলে গতিশক্তি মানে কি? হাফ এম ভি স্কোয়ার 1 মাইনাস হাফ এম ভি টু স্কোয়ার। এবার এখানে আমরা ভি ওয়ানটাকে নিচ্ছি অন্তিম গতিশক্তিটা, আর ভি টু কে আমরা নিচ্ছি প্রাথমিক গতিশক্তি। ভর আমাদের বলে দিয়েছে 4 কেজি। তাহলে এবার এখানে যদি আমরা মানগুলো বসাই তার জন্য হাফ এম কমন নিয়ে নিলাম, নিলে পড়ে থাকছে ভি ওয়ান স্কোয়ার মাইনাস হচ্ছে ভি টু স্কোয়ার। তো হাফ ইন্টু এম এর মান হচ্ছে 4 ইন্টু ভি ওয়ান স্কোয়ার কত আছে? ভি ওয়ান স্কোয়ার আছে 10, ঠিক আছে, একবারে লিখে দিচ্ছি ভি ওয়ান স্কোয়ার মানে হচ্ছে 100 মাইনাস হচ্ছে 25। তো এটাকে যদি কাটা হয় তাহলে এখানে আসছে 2, আর এখানে আসছে 2 ইন্টু 10 থেকে 25 বাদ দিলে হচ্ছে 75, দ্যাট মিনস আসছে 150। তাহলে 150 জুল হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অপশন বি। তাহলে কিভাবে করলাম বোঝা গেছে অঙ্কটা। নেক্সট আমরা চলে যাচ্ছি 16 নম্বর কোশ্চেন। বলছে একটি ছেলে যার ওজন 20 নিউটন, ওজন বলে দিয়েছে, চাপ নেই, 20 নিউটন, সে 2 মিটার লম্বা একটি গাছে ওঠে। গাছে ওঠার পর ওই ছেলেটির কৃতকার্য কত হবে? তাহলে এখানে সোজা অঙ্ক, একদম সোজা সাপটা হয়ে যাবে যে W ইজিক্যাল টু এফ ইন্টু তার হচ্ছে সরণ। তাহলে এখানে 200, তার সঙ্গে আমরা যদি 2 দিয়ে গুণ করে দিই তাহলে অবভিয়াসলি সেটা 400 জুল চলে আসবে। তাহলে অপশন সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। একজন ছাত্র 4 কেজি ভরের একটা স্কুল ব্যাগ নিয়ে 30 মিনিট সময় ধরে দাঁড়িয়ে আছে, ওই ছাত্রটির দ্বারা কৃতকার্যের মান কত? তাহলে ছাত্রটার কি কোনো সরণ হয়েছে? না, সরণ যেহেতু 0, কৃতকার্যও 0, তাই আমাদের অপশন ডি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। নেক্সট, যদি দুটি, একটা হচ্ছে 6 নিউটন এবং একটা 8 নিউটন মানের বল একটি বস্তুর ওপর পরস্পরের সঙ্গে লম্বভাবে প্রযুক্ত হয়, তাহলে বস্তুটির ওপর ক্রিয়াশীল মোট বলের পরিমাণ কত হবে? তাহলে বস্তুটা এইভাবে রয়েছে, তার উপর এদিক থেকে মনে করি 6 নিউটন বল প্রযুক্ত হলো, আর এদিক থেকে মনে করি 8 নিউটন বল প্রযুক্ত হলো। তাহলে বস্তুটির ওপর ক্রিয়াশীল মোট বলের পরিমাণ কত হবে? যখন দুটো বল ভিন্ন ডিরেকশন থেকে কার্যকর হয়
তখন আমাদের লব্ধি বল বের করতে হয়। অর্থাৎ লব্ধি বল বা সেটাকে আমরা বলতে পারি রেজাল্টেন্ট ফোর্স, লব্ধি বল বা সেটাকে আমরা বলি ইংরেজিতে রেজাল্টেন্ট ফোর্স, তার ফর্মুলা হচ্ছে √/f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 cos থিটা। এইটা হচ্ছে আমাদের রেজাল্টেন্ট ফোর্সের ফর্মুলা। এবার কি হচ্ছে f1 কোনটা, যদি মনে করি এটা হচ্ছে f1 বল আর এটা যদি মনে করি f2 বল, আর এদের মধ্যবর্তী যে কোণ সেটাই হচ্ছে আমাদের থিটা। অর্থাৎ একটা বল এইভাবে কাজ হচ্ছে আর একটা বল এইভাবে কার্যকর হচ্ছে, অর্থাৎ এটা যদি f1 বল হয় এটা যদি f2 বল হয়, তাহলে এদের মধ্যবর্তী যে কোণ সেটাকে আমরা থিটা নিচ্ছি। থিটার মান যা কিছু হতে পারে, তার উপর ভিত্তি করে আমরা রেজাল্টেন্ট ফোর্সের মানটা বের করতে পারবো। এবার যদি আমাদের দুটো বল একই রকম ভাবে কাজ হতো, এরম ভাবে যদি কাজ হতো, একই দিকে যদি দুটো বল কাজ হতো, সেক্ষেত্রে কি থিটার মান হয়ে যেত কত, 0, আর cos থিটা যদি 0 হয় তার মান হয়ে যেত 1। সেক্ষেত্রে আমরা কি করতাম, যে f1 প্লাস f2 তার হোল স্কয়ার মানটা আসতো, কারণ এই মানটা যদি 1 হয়ে যায় তাহলে f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস 2f1 f2 হতো, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab হতো। সেখান থেকে আমি a প্লাস b হোল স্কয়ার করতাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার, আর এই রুট তার আন্ডার রুট থাকলে কি হতো, সেখান থেকে f1 প্লাস f2 হতো। অর্থাৎ সেক্ষেত্রে আমরা দুটো বলের মান যোগ করে দিলে আমাদের সঠিক উত্তর এসে যেত। কিন্তু এখানে আমাদের একটা বলে দিয়েছে যে 90 ডিগ্রি কোণ করে অবস্থান করছে, তাহলে 90 ডিগ্রি যদি কোণ করে অবস্থান করে, তাহলে থিটার মান যদি 90 ডিগ্রি হয়, তাহলে আমি বারবার বলছি cos 90 ডিগ্রি ইজ ইকুয়াল টু 0 হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের এই ক্ষেত্রে যে রেজাল্টেন্ট ফোর্স হবে তার মান কি হয়ে যাবে, f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার প্লাস কি হচ্ছে 2f1 f2 ইন্টু 0, তার মানে এই টার্মটা পুরোটা 0 হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যেটা f1 স্কয়ার প্লাস f2 স্কয়ার তারপর একটা 0। তাহলে f1 আর f2 এর মান যদি বসানো হয়, f1 মানে কত, আমরা ধরে নিলাম 8 বসাচ্ছি, তাহলে 64, আর f2 এর মান যদি 6 বসাই তাহলে পারে সেটা আসছে 36, যোগ করলে আসবে কত 100, তাহলে 100 যদি হয় তাহলে আসবে কত 10 নিউটন। তাহলে এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর যেটা হয়ে যাবে সেটা অপশন এ 10 নিউটন। তাহলে বোঝা গেল কিভাবে হবে। এটা বলতে পারতো যে দুটো বল পরস্পর বিপরীত দিকে কাজ করছে, সেরামও বলতে পারতো, বা বলতে পারতো 60 ডিগ্রি কোণে কাজ করছে, তাহলে রেজাল্টেন্ট ফোর্সের মান কত হবে, তখন কিন্তু আমরা এই রেজাল্টেন্ট ফোর্সের যে ফর্মুলা এটা অ্যাপ্লাই করব। নেক্সট হচ্ছে মোহনের ওজন 40 কেজি, সে একটি সিঁড়ির 50টি ধাপ ওপরে ওঠে। যদি সিঁড়ির প্রত্যেকটি ধাপের উচ্চতা 15 সেন্টিমিটার হয়, তবে তার সম্পূর্ণ কাজ করতে যদি 10 সেকেন্ড সময় লাগে, তবে বলছে মোহনের ক্ষমতা নির্ণয় করতে হবে। অর্থাৎ সিঁড়ির যে ধাপগুলো, মনে করো এইভাবে সিঁড়ির ধাপগুলো থাকে, আশা করছি সকলে সিঁড়ি দেখেছো, এমন কেউ নেই যে সিঁড়ি দেখোনি। তো এখানে এই যে ধাপগুলো, অর্থাৎ এইটুকুনির যে উচ্চতা এটা হচ্ছে 15 সেন্টিমিটার। এইরকম ভাবে প্রত্যেকটা যে ধাপ রয়েছে প্রত্যেকটা ধাপের উচ্চতা হচ্ছে 15 সেন্টিমিটার। তো এরম করে সে মোট 50টা ধাপ যদি উপরে উঠে থাকে, তাহলে এই গ্রাউন্ড লেভেল থেকে সে কতটা উচ্চতায় উঠছে, তাহলে গ্রাউন্ড লেভেল থেকে সে যতটা উচ্চতায় উঠবে সেটা হচ্ছে 50 ইন্টু 15 সেন্টিমিটার, সেটাই হচ্ছে তার উচ্চতার সঙ্গে সমান হবে। ক্লিয়ার হলো? তাহলে এখানে আমাদের তার ক্ষমতা নির্ণয় করতে হবে। তাহলে ক্ষমতা নির্ণয় করতে গেলে পারে আমরা কি ফর্মুলা জানি, কার্যবাহী সময় হচ্ছে ক্ষমতার একমাত্র ফর্মুলা। তো এবার কার্য নির্ণয় করার আমরা কতগুলো ফর্মুলা জানি, 3টে ফর্মুলা জানি। একটা হচ্ছে বল ইন্টু তার প্রয়োগ বিন্দু সরণ, সেটা দিয়ে আমরা বের করতে পারি। আরেকটা আমরা যেটা করতে পারি সেটা তার স্থিতিশক্তি, অর্থাৎ mgh, এই ফর্মুলা দিয়েও বের করতে পারি। এবং আরেকটা গতিশক্তির পরিবর্তন, এখানে তো গতিশক্তির পরিবর্তনের কোনো কেস নেই, এখানে সে 40 কেজি তার নিজের ওজনটাকে 50টা ধাপের সিঁড়িতে উঠেছে, অর্থাৎ তার 50 কেজি 40 কেজি ওজনটাকে সে ওই 50খানা সিঁড়িতে যে উচ্চতা হবে সেই উচ্চতায় উঠেছে। তাহলে এক্ষেত্রে
আমাদের যে বল প্রযুক্ত হচ্ছে তাকে তার ওই 40 কেজি যে ওজনটা তার নিচের দিকে পৃথিবী টানছে তার বিরুদ্ধে কাজ করতে হয়েছে, অর্থাৎ 40 ইন্টু জি অর্থাৎ mg, সেটার ওপর তার বিরুদ্ধে তাকে কাজ করতে হচ্ছে। অর্থাৎ তার ওজন যদি mg হয়, সেই mg বলের নিচের দিকে কাজ করেছে আর তাকে উল্টো উপর দিকে তুলে নিয়ে যেতে হয়েছে, তার বিরুদ্ধে কাজ করতে হয়েছে। এটাই হচ্ছে এক্ষেত্রে আমাদের প্রযুক্ত বল। তাহলে প্রযুক্ত বলের জায়গায় আমরা লিখবো mg, আর এইচ কি পাবো, এইচ হয়ে যাবে আমাদের এই যতটা উচ্চতায় উঠেছে। তাহলে কতটা উচ্চতায় উঠেছে সেটা আমরা বের করে নিই। তাহলে আমাদের সবকিছু বের করতে হবে এসআই ইউনিটে। সেই জন্য আগে আমাদের এই হাইটটাকে কনভার্ট করে নিতে হবে কিসে, না সেন্টিমিটার থেকে সেটাকে আমাদের মিটারে নিয়ে চলে যেতে হবে। চলে গেল মিটারে, 50 দিয়ে কাটলে এটা 2, তাহলে হাইট ইজ ইকাল টু আমরা পাচ্ছি 15/2 এত মিটার। এবার এম এর জায়গায় আমরা পেয়ে গেছি, বসিয়ে দিলাম। জি এর মান জানি 10, বসিয়ে দিলাম। এটা হচ্ছে 15/2, কাটি যদি এখান থেকে তাহলে এটা আসবে 20, তাহলে 15 দুগুণে কত 30, আর তার সঙ্গে দুটো শূন্য বসলো। টোটাল এত জুল হচ্ছে আমাদের কৃতকার্যের মান। তা কৃতকার্য হচ্ছে এত জুল। এবার আমাদের বের করতে হবে ক্ষমতা। ক্ষমতা ইজ ইকাল টু কি, যে কার্য বাই হচ্ছে সময়। তাহলে কার্যের মান কত এসছে 3000 জুল, ডিভাইডেড বাই আমাদের কত আছে 10 সেকেন্ড। তাহলে কাটে দিলাম, তাহলে আসছে কত 300 ওয়াট, আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে অপশন সি। ক্লিয়ার হলো বিষয়টা। নেক্সট আমরা চলে আসছি আজকের লাস্ট কোশ্চেন। বলছে একটি বস্তুর ওপর যদি 600 নিউটন বল প্রযুক্ত হয়, তাহলে 4 মিনিটে বস্তুটির সরণ যদি 20 মিটার হয়, তাহলে বস্তুটির ক্ষমতা নির্ণয় করো। সোজা কোশ্চেন, কারণ আমরা ডাব্লিউ ইজ ইকাল টু বের করে ফেলতে পারছি এখান থেকে এফ ইন্টু এস দিয়ে, যে 600 নিউটন ইন্টু তার সঙ্গে 20 মিটার সরণ হয়েছে, তাহলে আমরা চলে আসছে 12,000 আমাদের জুল আসছে। ঠিক, এবার আমাদের পাওয়ার বের করতে হবে, মানে কৃতকার্য বাই সময়, যেটাকে সেকেন্ডে কনভার্ট করে নিতে হবে। তাহলে 12,000 ডিভাইডেড বাই টাইম হচ্ছে 4 ইন্টু সেটাকে 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেকেন্ডে চলে গেল। শূন্য দিয়ে শূন্য একটা সুন্দরভাবে কেটে দিলাম। 4 দিয়ে 12কে যদি কাটা হয় তাহলে আসবে 3, 3 দিয়ে 6 কে কাটলে আসবে 2, 2 দিয়ে যদি আমরা এখানে 100 আছে 100কে কাটি তাহলে আসবে আমাদের 50। তাহলে 50 ওয়াট আমাদের কার্য করতে হবে। তাহলে অপশন বি হয়ে গেল 50 ওয়াট আমাদের সঠিক উত্তর। তো আজকের ক্লাসে যে অঙ্কগুলো ছিল, অঙ্কগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট। শুধু প্রত্যেকটা অঙ্কগুলো আমি কিন্তু একটা একটা করে অঙ্কর টাইপ গুলো রেখেছি। এই ধরনের বহু অঙ্ক কিন্তু গ্রুপ ডি এক্সাম বলো, এএলপি বলো, এই সমস্ত পরীক্ষায় কিন্তু এই ধরনের অঙ্ক জাস্ট ফিগার চেঞ্জ করে ঘুরিয়ে ফিরিয়ে কিন্তু বারবার এসেছে। অর্থাৎ এই অঙ্কগুলো কিন্তু, এই টাইপের অঙ্কগুলো অবশ্যই তোমরা বারে করে বাড়িতে প্র্যাকটিস করো, কারণ এই ধরনের অঙ্ক যদি আসে তাহলে অবশ্যই এই ধরনের অঙ্কই তোমাদের পরীক্ষায় আসবে। আশা করছি আজকের ক্লাসটা তোমাদের হেল্পফুল হয়েছে। এর পাশাপাশি বলবো প্রতিদিন সকাল 9টা এবং সন্ধ্যে 7টার ক্লাস দুটো তোমরা অবশ্যই করে করতে থাকো। শুধুমাত্র থিওরি বা পিওইকিউ সলভ করলে হবে না, তার পাশাপাশি কিন্তু তোমাদেরকে কোশ্চেন প্র্যাকটিস করতে হবে সময় ধরে। তার জন্য সন্ধ্যে 7টার ক্লাসটা অবশ্যই তোমরা করতে থাকো। এবং যাদের আরো কিছু কিছু চ্যাপ্টার যেগুলো হয়তো কম গুরুত্বপূর্ণ বলে এই মুহূর্তে আমি করাবো না, সেই চ্যাপ্টার গুলো যদি পড়তে হয় তার জন্য তোমাদের বলবো এই ক্লাসগুলো করানো আছে, এখানে গিয়ে সেই চ্যাপ্টার গুলো অবশ্যই তোমরা করে নাও। যদি আজকের ক্লাসটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং অবশ্যই ক্লাসটাতে একটা লাইক করে দাও। এবং তোমাদের সকলকে বলবো যে আজকের সন্ধ্যের যে ক্লাসটা আসছে সেই ক্লাসটায় তোমরা সকলে অ্যাটেন্ড করো, এবং ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণ পর্যন্ত সকলকে গুড বাই।